আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। আমি আপনাদের জানাবো কলকাতায় তাহলে কি ফের স্টোনম্যান আতঙ্ক? ল্যান্সডাউনে ফুটপাতে খুনে ধৃত রাজু নস্কর, এই সংক্রান্ত সমস্ত তথ্য আপনাদের জানাবো আমি সৈকত। আপনাদেরকে জানাবো যে ঘাটাল মাস্টার প্ল্যান, সেই ঘাটাল মাস্টার প্ল্যানের কি হলো? আবারও নিম্নচাপের ভ্রুকুটি, আর আবারও রাজ্যের মানুষ জানতে চাইছেন যে এই মাস্টার প্ল্যানের ঠিক কি অবস্থায় দাঁড়িয়ে আছে। আমি শুক্লা আপনাদেরকে জানাবো শিলিগুড়িতে ফের এটিএম এ লুট চলেছে। গ্যাস কাটার দিয়ে এটিএম কাটা হয়েছে, এই আগুনে জ্বলে যায় ওই এটিএম। আর ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো 14 লক্ষ টাকা লুট হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। আর শুরুতেই আপনাদের যেমনটা বলছিলাম যে স্টোনম্যানের আতঙ্কি শহরে ফিরে এলো, সেই তথ্যই খুঁজছে এবার পুলিশ। তার কারণ ধৃত রাজু নস্করকে জেরায় অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এর আগেও পাথর মেরে খুন করেছে রাজু নস্কর। গত বছর পার্ক সার্কাসে ফুটপাতবাসীর ওপর পাথর দিয়ে হামলা চালায় ধৃত, এবং রাতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ফুটপাতবাসীকে টার্গেট করত এই অভিযুক্ত রাজু ওরফে নাপিত। নিজে সে ফুটপাতবাসী, তা সত্ত্বেও অন্য ফুটপাতবাসীদের টার্গেট করত রাজু। গতকাল যে ঘটনা ঘটেছে আপনাদের মনে করিয়ে দিই, ল্যান্সডাউনে ফুটপাতবাসীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে এবং তারই সূত্র ধরে এই রাজু নস্করকে ধরেছে পুলিশ। আর এই সংক্রান্ত আরও জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, এখনো পর্যন্ত পুলিশ সূত্রে কি জানা যাচ্ছে এই রাজু নস্কর সম্পর্কে? ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে রাজু নস্করকে। তার কারণ তোমাকে যেটা জানিয়ে রাখবো, গতকাল শরৎপুরে যে দেহটি উদ্ধার হয়েছিল সেখানে একজন ফুটপাতবাসীদের যেটা দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায়, যে একজন ব্যক্তি তাকে ঘুমন্ত অবস্থায় হয়তো মাথা থেতলে খুন করছে। এই গোটা বিষয়ে দেখার পরে পুলিশ আধিকারিকরা তারা এই ব্যক্তির খোঁজ শুরু করে রাজু নস্করের, এবং তারপর তাকে যখন গ্রেফতার করা হয় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে কার্যত চাঞ্চল্যকর তথ্য পাচ্ছে। যেটা জানা যাচ্ছে যে গত বছর অর্থাৎ 2024-এর এপ্রিল মাসে পার্ক সার্কাসে একইভাবে মৃত্যু হয়েছিল একজন ফুটপাতবাসী। তাকে এইভাবে মাথা থেতলে খুন করা হচ্ছিল, কিন্তু গোটা ঘটনা আনসলভ ছিল, কোনো রকম কোনো ফুটেজও পাওয়া যায়নি। গতকাল এই রাজু নস্কর শরৎপুরের ঘটনায় গ্রেফতার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে পার্ক সার্কাসে এই খুনের ঘটনা তিনি ঘটিয়েছিলেন। এবং শুধুমাত্র তাই নয়, লেক থানা এলাকা, রবীন্দ্র সরোবর থানা এলাকা, এরকম বিভিন্ন থানা এলাকায় কিন্তু রাত্রিবেলা যে সমস্ত ফুটপাতবাসীরা থাকতো তাদেরকে টার্গেট করতো এই রাজু নস্কর। এবং কার্যত দেখা গিয়েছে লেক বা রবীন্দ্র সরোবর এলাকায় সেখানে পাথরের পাশাপাশি সে ব্লেড দিয়ে পর্যন্ত হামলা চালিয়েছে। পুলিশ আপাততভাবে এই টলিগঞ্জের খুনের ঘটনার কিনারা করতে গিয়ে 1 বছর আগের পার্ক সার্কাসের ঘটনারও কিনারা করে ফেললো, এবং তার সঙ্গে সঙ্গে এবং একাধিক ঘটনার কথাও সামনে আসছে। আপাতত ধন্যবাদ তোমাকে বিক্রম। কথা বললাম প্রতিনিধি বিক্রম দাসের সঙ্গে। এবার আপনাদের একটু মনে করিয়ে দেব, এই স্টোনম্যানের ঘটনা কিন্তু আজ প্রথম নয়, এর আগে বহুবার এই ধরনের ঘটনা সামনে এসছে। একটু পিছিয়ে যায়, 1985 থেকে 1989 সাল পর্যন্ত স্টোনম্যান আতঙ্ক ছিল মুম্বাই আর কলকাতায়। একজন সিরিয়াল কিলারের আতঙ্ক যে ভিক্ষুক এবং গরিব মানুষদের খুন করে। 6 নম্বর খুনের আগে পর্যন্ত মুম্বাই পুলিশ টেরই পায়নি। 6 নম্বর খুনের পর এক ধরনের প্যাটার্ন পাওয়া যাচ্ছিল। টানা 2 বছর মুম্বাইয়ে 12 জনকে খুন করা হয় ঠিক এভাবেই। মুম্বাইয়ের পর 1989 সালে কলকাতায় সেই আতঙ্ক তৈরি হয়। কলকাতায় 6 মাসে 13 জনকে খুন করা হয়, করেছিল সেই অদৃশ্য খুনি। ফের বৃষ্টির ভ্রুকুটি আর প্রাকৃতিক দুর্যোগের কারণে ফের আশঙ্কার মেঘ ঘাটাল জুড়ে। ঘাটালের মাস্টার প্ল্যান, যা দীর্ঘদিন ধরে বঙ্গ রাজনীতির অংশ হয়ে রয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানকার সাংসদ দেব অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টাকা দিচ্ছে না। আর তারপরেই গত লোকসভা নির্বাচনের সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ঘাটাল মাস্টার প্ল্যান এবার রাজ্য সরকার নিজের উদ্যোগেই করবে। তারপর আশায় বুক বাঁধেন ঘাটালবাসী, যার জন্য এবারের বাজেটে অর্থাৎ শেষ রাজ্য বাজেটে আমরা দেখা যায় যে কয়েক কোটি টাকা কিন্তু সেখানে বাজেট স্যাংশন করা হয়। প্রাথমিক পর্যায়ে 500 কোটি টাকা বাজেট স্যাংশন করা হয়েছে, কিন্তু এবার জমি জট সহ নানা কারণে দেখা যাচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান ফের বিষ পাও জলে। কবে হবে ঘাটাল মাস্টার প্ল্যান? ঘাটালের মানুষ এখনো আশায় বুক পাচ্ছেন। খুব কষ্টের মধ্যেই আছি। লাইন ছিল না, লোকার ওখানে বাচ্চারা কিছু খাবার দেবো পাচ্ছে না, জলের কষ্ট। জল কষ্ট তো
বলে এক মাসের দিকে বন্যা এসছে 14 বার ধরে এসছে আবার যাচ্ছে আবার এসছে, তাহলে আমরা কতবার যাবো বন্যায়? এটা মুখেই বলে আর দেখা নাই, তো যা ভোটের পাওয়ার সময় তখনই বলবে আর দেখা নাই। প্রতি বছরই বন্যা 2বার 4বার করে বন্যা এসেই যাচ্ছে, বন্যার জলেই রান্না হচ্ছে। কি করে জল খেয়ে পাবো? নৌকা নেই, ডোঙা নেই, কি করবো? বন্যার জলই খাচ্ছি। প্রায় 1 মাসের মতন আমরা জলেতে ডুবে আছি। তো প্রতি বছরে এরকম যন্ত্রণা, তো যন্ত্রণার দিকে আমাদের যদি মাস্টার প্ল্যানটা যদি হয় তাহলে আমরা জল যন্ত্রণার দিকে মুগ্ধ হব। রাজ্য সরকার আশাবাদী যে দ্রুতই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শেষ হবে, কিন্তু কবে হবে, কি অবস্থা এই মুহূর্তে ঘাটালের? কারণ দেখা যায় যে অল্প বৃষ্টি, অতিবৃষ্টি সব সময়ই ঘাটাল জলে ভাসে, বন্যা পরিস্থিতি তৈরি হয় ঘাটালে। সেখানকার পরিস্থিতি কি, আমাদের প্রতিনিধি কি দেখাচ্ছে? শিলাবতীর পাড়ে ঘাটালবাসী তাদের নিজেদের ভাগ্য তারা যেন নিজেরাই রচনা করছেন, আর কারোর উপর বিশেষ কোনো ভরসা নেই। আর সেই কারণেই ঘরে ঘরে ঠিক এমনই তৈরি হয়েছে সিঁড়ি। সিঁড়ি দিয়ে দোতলায় উঠে তবেই মেলে নিষ্কৃতি। তার কারণ ঘরের সামনে মানুষ সমান জল। বাড়িতে এক একজন কিনে রেখেছেন নৌকা। যাদের সামর্থ্য আছে তারা তৈরি করেছেন দোতলা বাড়ি, কিন্তু যাদের সামর্থ্য নেই তারা প্রতি বছর একেবারে ডুবেই মরেন। প্রাণহানি হয়, শস্যহানি হয়, কিন্তু এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানের সঠিক বাস্তবায়ন হয়নি। আর কবে, আর কতদিন এই নরক যন্ত্রণা ভোগ করবেন ঘাটালবাসী? সেই প্রশ্ন তুলছেন তারা। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় দীপের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, ঘাটাল। আর এবার শিলিগুড়ির দিকে নজর রাখতে হচ্ছে, কারণ শিলিগুড়িতে ফের এটিএমে লুট করা হয়েছে। আশিগড় পুলিশ আউটপোস্ট 500 মিটার দূরে অবস্থিত, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে লুটপাট চালানো হয়। গতকাল রাতে দুষ্কৃতীরা গাড়িতে এসে এটিএমে চড়াও হয়, গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে তারা লুট করে। প্রায় 14 লক্ষ টাকা তারা লুট করে পালিয়ে গিয়েছে, এমনটাই পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে। দুষ্কৃতীদের পুলিশ তাড়াও করে। পরে দুষ্কৃতীরা যে গাড়ি নিয়ে এসেছিল সেই গাড়ি ফেলে দিয়ে পালিয়ে যায়। গাড়ি উদ্ধার করেছে পুলিশ, ভক্তিনগর থানায় সেই গাড়ি নিয়ে আসা হয়েছে। গ্যাস কাটার ব্যবহার করে এটিএম লুট চালানো হয়েছে, তার ফলে এটিএমে আগুনও ধরে যায়। আগুন নেভাতে ঘটনাস্থলে দমকল যায়। পুলিশের বক্তব্য আমরা পেয়েছি, পুলিশ কি জানাচ্ছে শোনাবো। কিছু ইন্ডিকেটিভ গাড়ির সম্বন্ধে একটু আইডিয়া পেয়েছি আমরা, ওটা দেখা হচ্ছে, বিভিন্ন থানাকে বলা হয়েছে, পার্শ্ববর্তী থানাগুলোতে আমরা তদন্ত করে দেখছি। একটা জিনিস সেটা হচ্ছে যে কোনো এটিএম এ সিকিউরিটি গার্ড থাকছে না, এই পুলিশের কি সব দায়িত্ব? সেটা আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা। তবে এটাই কিন্তু প্রথম নয়, এর আগেও বিগত 2 মাসে জুন জুলাই ধরে কিন্তু দেখা যাচ্ছে যে বিগত 2 থেকে 3 মাস ধরে ক্রমাগত শিলিগুড়ি জুড়ে এভাবেই এটিএম এর লুটপাট চলছে। আর এখানেই উঠছে প্রশ্ন, বারবার এই ধরনের ঘটনা ঘটছে, কেন পুলিশ কোনো রকম ব্যবস্থা নিতে পারছে না? কেন দুষ্কৃতীদের এত বারবারন্ত? 26শে জুন, 22শে জুন, 18ই জুন, একের পর এক ঘটনা ঘটে গিয়েছে। 27শে জুন, বিভিন্ন সময়ে কিন্তু শিলিগুড়ি জুড়ে এভাবেই দুষ্কৃতীরা লুটপাট চালাচ্ছে। আর এখানেই প্রশ্ন উঠছে, পুলিশকে তাহলে কি দুষ্কৃতীরা ভয় পাচ্ছে না? কিসের জোরে দুষ্কৃতীদের এত বারবারন্ত? প্রশ্ন উঠছে সেটাই। শিলিগুড়িতে লুটপাট ছিনতাই ক্রমাগত চলছে। বিগত 2 মাসে একাধিক ঘটনা ঘটে গিয়েছে। একাধিক ঘটনার পুলিশ কিনারা পর্যন্ত এখনো পর্যন্ত করতে পারেনি। আর এখানেই প্রশ্ন উঠছে, কেন বারবার শিলিগুড়ি জুড়ে দুষ্কৃতীদের এই বারবারন্ত? শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস, আর সেই বাইপাস লাগোয়া একেবারে ইস্টার্ন বাইপাস থেকে আমার ডান হাতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম। এই এটিএমেই আজ ভোর 3টে থেকে 3:30 নাগাদ দুষ্কৃতীরা এসে এটিএম ভাঙচুর করে এবং সেখান থেকে প্রায় 20 লক্ষ টাকা লুট করে নিয়ে যায়। পরবর্তীতে এটিএমেও আগুন ধরে যায়। ঘটনাস্থলে দমকল বিভাগের একটি ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পাশাপাশি বলে রাখি, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ইস্টার্ন বাইপাসে আমার পেছনে ঢিলছোড়া দূরত্ব, অর্থাৎ ম্যাক্সিমাম 500 মিটার দূরেই শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার আশিগড় পুলিশ ফাঁড়ি, আর ঠিক তার কাছেই রয়েছে এই রকম রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম, যেখানে ভোর নাগাদ লুটেরারা এসে পুরোপুরিভাবে লুট করে চলে যায়। যতটুকু জানা গেছে, একটি টাটা সুমো করে লুটেরারা এসেছিল, এখান থেকে লুট করে
তারা সেই টাটা সুমো নিয়ে শিলিগুড়ির কাছে মাটিগাড়ার সংলগ্ন এসজেডিএ যে অফিস রয়েছে তার কাছে সেই টাটা সুমো ছেড়ে পরবর্তীতে গাড়ি বদলিয়ে, অর্থাৎ সেখানে একটি ইনোভা রাখা ছিল, সেই ইনোভা নিয়ে তারা চম্পট দেয়। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে তারা বিহারের দিকেই এই এটিএম লুট করে পালিয়ে যায়। পাশাপাশি এই এটিএমের সামনেই রাখা ছিল গ্যাস কাটার থেকে শুরু করে যাবতীয় এটিএম মেশিন কাটার সরঞ্জাম। ইতিমধ্যেই এলাকায় এই ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় একটি পুলিশ ভ্যান সেই টাটা সুমোটাকে দেখতে পেয়ে প্রায় তার পেছনে ধাওয়া করলেও কোনো আর এবার আপনাদের বলবো কাকদ্বীপের সিভিক নেতা বাপ্পা দাসের কথা। একদিকে তিনি কাকদ্বীপের ব্লক তৃণমূল যুব সভাপতি, অন্যদিকে সুন্দরবন পুলিশের সিভিক ভলেন্টিয়ার। এই বাপ্পা দাস, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, জুয়ার আসর বসাতো সে এবং টাকা তোলার অভিযোগ তার বিরুদ্ধে এভাবেই। সেই সঙ্গে সুন্দরবন সংরক্ষিত যে ম্যানগ্রোভ, সেই ম্যানগ্রোভ কাটারও অভিযোগ রয়েছে। সিভিক নেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ, আর এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই থানায় নালিশ জানানোও হয়েছে। অভিযোগ জানালেন তৃণমূল কর্মী অভিজিৎ মণ্ডল। অভিজিৎ মণ্ডল কি বলেছেন শোনাবো। গ্রামের দিকে যে বড় বড় গাছগুলো আছে সেইগুলো কেটে বেচা ছাড়া বিভিন্ন কাকদ্বীপে ক্লাবে ক্লাবে জুয়া হয়, সেখান থেকে উনি ওনার দাপট দেখিয়ে জুয়ার বেশ কিছু জায়গা, বেশ কিছু ক্লাব থেকে টাকা তুলেছে এবং উনি হচ্ছে পেশায় কন্ট্রাক্টারি মানে ঠিকাদারি করেন, সাথে উনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার এবং কাকদ্বীপ কলেজে গিয়ে উনি ওনার ছেলেপুলেদের নিয়ে গিয়ে যাত্রাকে ট্রেড করে টাকা ফাঁকা তোলে এবং সবাইকে ভয় দেখিয়ে রাখে যে ওনার নামে কেউ কিছু যদি প্রতিবাদ করে উনি মারধর করবে, এবং যেমন আমাকে কদিন আগে মেরেছিল। অভিযোগকারীর বক্তব্য আপনাদের শোনালাম। এবার পুলিশ কি বলছে এই বাপ্পা দাস সম্পর্কে, তার অভিযোগ সম্পর্কে শোনাবো। বাপ্পা দাস কাকদ্বীপে রিক্রুটেড, বাট ও আছে হচ্ছে লর্ডসিনা রোড আইবি ওয়েস্ট বেঙ্গলের সাথে ডাইরেক্ট অ্যাটাচ আছে এবং ওদের ডিসপোজালেই কাজ করে। একটা অভিযোগ বাপ্পা দাসের নামে কাকদ্বীপ থানায় হয়েছে, তো সেটা আমরা ইনকোয়ারি করে দেখছি যে কতটা কি আছে। ওর বিরুদ্ধে একটা অভিযোগ হয়েছে, সেইটাই ইন ডিটেল কাকদ্বীপ থানা ইনকোয়ারি করে দেখছে, যেটা আইনগত ব্যবস্থা হবে নেওয়া সেটা হবে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনুন। সিভিক ভলেন্টিয়ার বা পুলিশ প্রশাসন, এই এদের নাম, এই যে আজকে বাপ্পা দাস যার কথা বলছেন, যার নামে কাকদ্বীপে পোস্টার পড়ছে সারা সমস্ত জায়গায় যে উনি দলের ব্লকের যুব সভাপতি, কিন্তু ওনার দলেরই সাংসদ, তিনি অস্বীকার করছেন যে কিভাবে এই বাপ্পা দাস যুব সভাপতি হলো তিনি নিজেই জানেন না। তাহলে বিষয়টাই ভাবুন। তাহলে সিভিক ভলেন্টিয়ার প্রাক্তন কলেজে জিএস ছিল, তো সেই প্রভাব খাটিয়ে, কার ইন্ধনে প্রভাব খাটিয়ে যে ইনি যে আজকের বলছে যে যুব সভাপতি খাটিয়ে যে আজকে এই ঠিকাদারি ব্যবসা, তো এরা এই তৃণমূল দলটাতেই এইভাবেই হয়। সোমবার আচমকাই উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকর। তিনি কারণ হিসাবে লেখেন যে শারীরিকভাবে অসুস্থতার কারণেই তিনি ইস্তফা দিচ্ছেন। কিন্তু জাতীয় রাজনীতিতে বিরোধীরা আলোচনা করতে শুরু করেন যে হঠাৎ এই ইস্তফার পিছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। অন্তত প্রায় 48 ঘন্টা পর বিস্ফোরক দাবি করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সাংসদ। তিনি বলছেন এক প্রকার হুমকির মুখে তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। সোমবার রাত 9টার মধ্যে তিনি যদি ইস্তফা না দিতেন তাহলে তাকে ইমপিচ করার হুমকিও দেওয়া হয়েছে, এমনটাই তিনি দাবি করেছেন। বিস্ফোরক এই দাবি করেছেন। অন্যদিকে কে হবেন পরবর্তী উপরাষ্ট্রপতি, সেই পদে কে, সেটা নিয়ে যেমন আলোচনা জল্পনা চলছে, তার মধ্যে নির্বাচন কমিশনও সেই পদে নির্বাচনের জন্য ইতিমধ্যেই প্রক্রিয়া শুরু করেছেন বলে খবর। আর আপনাদের জানাবো যে ঠিক কি বলেছেন জগদীপ ধনকর প্রসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের শোনাবো। ওনাকে থ্রেট করে রিজাইন করানো হয়েছে, মানে এমন পর্যন্ত থ্রেট হয়েছিল যে রাত্রি 9টার মধ্যে যদি রিজাইন না করে তাহলে পরের দিন ওনার এগেন্সটে ইমপিচমেন্ট মোশন আনবে। তো উনি সংবিধান অনুযায়ী কাজ করেন, তো কাজ করেছেন আর কিছু কিছু কাজ তো সংবিধান অনুযায়ী করেছে, সব কাজ নাই বা করুন।
কিন্তু যে কাজটা নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি, আর নরেন্দ্র মোদী তো চায় না কেউ সংবিধান অনুযায়ী কাজ করুক। যে সাংবিধানিক অধিকারিকরা রয়েছে যেখানে যেখানে রয়েছে সব নরেন্দ্র মোদী বা অমিত শাহর কথা শুনে চলবে, সেটাও তো হয় না। তাই আমার কাছে মনে হচ্ছে যে এটা একদম টোটালি ডিফারেন্ট থিং, শারীরিক অসুস্থতার কারণ নয়। 50 জন লোককে রাজনাথ সিংয়ের ঘরে বসিয়ে রেখেছিল, 50 জন এমপিকে, এবং সই করিয়েছিল ইমপিচমেন্ট করানোর জন্য। আর এখনও আবার শুনছি যে রাজনাথ সিংকে সাইডলাইন করে দেওয়ার জন্য ভাইস প্রেসিডেন্ট হিসেবে রাজনাথ সিংকে দেবে। আর এর পাল্টা রাজ্য বিজেপির সভাপতি তথা বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাব। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল তো অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন শারীরিক কারণে জগদীপ ধনখড় পদত্যাগ করেছিলেন, তারপরে হয়তো ওনাকে বকে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ধমক খেয়ে আজকে অবস্থান বদল করে নিয়েছেন। জগদীপ ধনখড়ের সঙ্গে তৃণমূলের কি সম্পর্ক প্রত্যেকের জানা। জগদীপ ধনখড় যখন রাজ্যপাল ছিলেন তখন কি করেছিলেন সেটাও মানুষ জানেন। জগদীপ ধনখড় যখন উপরাষ্ট্রপতি হয়েছিলেন তৃণমূলের ভূমিকা কি ছিল সেটাও মানুষের জানা। শেষ পর্যন্ত ভোটদানে বিরত ছিলেন, এটাও পশ্চিমবঙ্গের মানুষ ভুলে যায়। তৃণমূলের রাজনীতি বিচারিতার রাজনীতি, তৃণমূলের রাজনীতি বারবার অবস্থান পরিবর্তন করার রাজনীতি, বিরোধিতার জন্য বিরোধিতা করার রাজনীতি। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে গতকাল বলেছিলেন যে বিজেপি বলতে পারবে কেন তিনি ইস্তফা দিয়েছেন, তিনিই বলতে পারবেন যিনি ইস্তফা দিয়েছেন। আজ মল্লিকার্জুন খাড়গে কি বলছেন শুনুন। हमको तो ऐसा दिख रहा है कि दाल में कुछ काला है, नहीं तो उनका हेल्थ भी ठीक है और वो अच्छे हमेशा अपनी वोकैबुलरी को ठीक रखते हैं। लेकिन हुआ क्या, वो हमेशा तो आरएसएस और बीजेपी को इतना डिफेंड करते थे, शायद ही वो खुद आरएसएस और बीजेपी के लोग नहीं करते थे। इतना उनका यानी निष्ठा लॉयल्टी उनके साथ थी। तो ऐसे वक्त में उन्होंने जो राजीनामा दिया है, इसके पीछे क्या है, कौन है और इसका कारण क्या है, देश को बताना चाहिए। আর এবার বলতে হচ্ছে হুমায়ুন কবিরের কথা। যখনই তিনি কিছু বলেন তখনই তিনি খবরের শিরোনামে উঠে আসেন। তিনি আবারও খবরের শিরোনামে কেন? কারণ তিনি বলছেন নতুন দল তৈরি করবেন আগামী মাসে 15ই আগস্টের পর তিনি নতুন দল তৈরি করবেন, এমনটাই তিনি জানাচ্ছেন। তার বক্তব্য কি আসল শোনায়। নতুন দল করছেন 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন পর্যন্ত আমি যে তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক, সেই বিধায়কের যত রকম ডেকোরম আছে সেসব ডেকোরমকে মান্যতা দিয়ে আমি চলব। কারণ আমার অস্বস্তিটার মূল কারণ হচ্ছে মুর্শিদাবাদ জেলার যারা রাজনীতিতে লিডারশিপ দিচ্ছে তারা এত অহংকারী আর এত তাদের ঔদ্ধত্য বেড়ে গেছে। সাধারণ মানুষ আমাদেরকে বলছে। কথা বলবো শ্রেয়সী গঙ্গোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে। শ্রেয়সী, তার মানে হুমায়ুন কবির মুর্শিদাবাদে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে দল তৈরি করার কথা ভাবছেন? দেখো, হুমায়ুন কবির তিনি যেটা বলছেন যে 15ই আগস্ট পর্যন্ত তিনি তৃণমূলের বিধায়ক হিসেবে থাকবেন, তারপরে তিনি দল তৈরি করবেন এবং সেই দলে সেইখানে শুধুমাত্র মুর্শিদাবাদ নয়, নদিয়া, মালদা সহ একাধিক জায়গায় তিনি সেই দলে ক্যান্ডিডেট দেবেন। প্রায় 50টা সিটে তিনি ক্যান্ডিডেট দেবেন এবং এক্ষেত্রে সেই ক্যান্ডিডেট দেওয়ার মাধ্যমে তিনি বুঝিয়ে দেবেন যে আসলে এক্ষেত্রে তার কতটা জোর আছে। তার অভিযোগের তীর হচ্ছে বা তার অভিযোগের যে জায়গা, সেই জায়গা হচ্ছে যে এক্ষেত্রে নির্দিষ্টভাবে দলে তার কোনো গুরুত্ব পাচ্ছেন না, তিনি তার এলাকার উন্নয়নের জন্য আর্থিক সাহায্য পাচ্ছেন না, তিনি বিভিন্ন ক্ষেত্রে দলে তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে না, বিভিন্ন ক্ষেত্রে তার যে বক্তব্যগুলো সেই বক্তব্যগুলো শোনা হচ্ছে না। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি যেটা মনে করছেন যে এটা তিনি অপমানিত হচ্ছেন এবং তাই জন্য তিনি সেক্ষেত্রে নতুন দল গড়বেন, এমনটাই তিনি বলছেন। এবং সেখান থেকে তার বক্তব্য যে এক্ষেত্রে, তবে তার আরেকটা বক্তব্য আছে যে এক্ষেত্রে তার জেতার পরে প্রয়োজন হলে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কেই সাপোর্ট দেবেন, কিন্তু আগে তিনি এককভাবে লড়ে বুঝিয়ে দেবেন তার কতটা গুরুত্ব আছে। বুঝতেই পারছি। ধন্যবাদ শ্রেয়সীর সঙ্গে থাকার জন্য। এবার শোনাবো দল তৃণমূল কংগ্রেস নিয়ে হুমায়ুন কবির, ভরতপুরের বিধায়ক, তার ঠিক কি বক্তব্য শোনাবো। দিদি যাচ্ছে বহরমপুরে, আমরা প্রেজেন্ট আছি,
তা আমাদেরকে হেলিপ্যাডে যাওয়ার আমাদের অনুমতি নেই। যে খলিলুর রহমান সেখানে বহরমপুরে থেকে 80 কিলোমিটার দূরে থাকে, সে প্রেজেন্ট নাই, তার নামটা দিদির হেলিপ্যাডে যাওয়ার জন্য 1 নম্বরে লিখে রেখেছে, 2 নম্বরে আকরুজ্জামান, 3 নম্বরে আবু তাহের খান, 4 নম্বরে অপূর্ব সরকার, 5 নম্বরে বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।